গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা দুই বাড়ি, আজ পঞ্চম পর্ব। সারা সপ্তাহ ধরিয়া নিধু একটি পয়সা রোজগার করিতে পারিল না। মক্কেলের যেন দুর্ভিক্ষ লাগিয়া গিয়াছে। সকাল হইতে তীর্থের কাকের মতন বাসায় বসিয়া ঘন ঘন হাই তুলিয়া ও বাহিরের দিকে সতৃষ্ণ নয়নে চাহিয়া থাকিয়া নিধুর মোক্তারি ব্যবসাটার ওপরই অশ্রদ্ধা ধরিয়া গেল। নিধুর মুহুরি বলে, বাবু, এ হপ্তাটাই হল কি? মক্কেলের যেন আকাল পড়েছে দেখছি। চলো, কোর্টে আসতে পারে। কিন্তু কোর্টেও কেহ আসে না। যদু মুক্তার একদিন বলিলেন, ওহে, সুনীলবাবুর কোর্টে তো তোমার খাতির আছে, এই জামিনের জন্য মুভ করে জামিনটা করিয়ে দাও না। নিধু কেস শুনিয়া বুঝিল এক্ষেত্রে জামিন হওয়া অসম্ভব। বাড়িতে চোরাই মাল পাওয়া গিয়াছে। পুলিশ যে রিপোর্ট দাখিল করিয়াছে তাহার গতিকও খুব খারাপ। যদু মুক্তার নিজের নাম খারাপ করিতে রাজি নন। তিনি খুব ভালোই জানেন কোর্ট জামিন দিতে রাজি হইবে না। খাতিরে পড়িয়া যদি সুনীলবাবু জামিন মঞ্জুর করেন, ইহাই যদুবাবুর ভরসা। সে বলিল, কাকাবাবু, এ আমার দ্বারা সুবিধা হবে না। কেন হবে না? যাও না একবার। মাপ করুন কাকাবাবু, সুনীলবাবু কি মনে করবেন? চেষ্টা করতে দোষ কি? যাও একবার। যদুবাবুর অনুরোধ এড়াইতে না পারিয়া নিধু গিয়া জামিনের দরখাস্ত দিয়া জামিনের প্রার্থনা করিল। সুনীলবাবু জামিন মঞ্জুর করিলেন। মক্কেল নিধুকে 2টি টাকা দিল। নিধু সেই 2 টাকা লইয়া গিয়া যদুবাবুর হাতে দিতে তিনি কোনো কথা না বলিয়া তাহা পকেটস্থ করিলেন, কারণ মক্কেল আসলে তাহার। অবশ্য জামিন নামার টাকাটা নিধু পাইল। বাসায় আসিয়া সে দেখিল সাধন মুক্তার তাহার জন্যে রোয়াকে বসিয়া অপেক্ষা করিতেছেন। তাহাকে দেখিয়া সাধন বলিলেন, তোমার জন্যে বসিয়াছি হে নিধিরাম। আগে বসুন বসুন, বড় কষ্ট হয়েছে। কিছু কষ্ট নয়, তুমি জামাকাপড় ছেড়ে সুস্থ হও। আমি একটা বিশেষ দরকারে এসেছি। ওবেলা তোমার কেসটা বেশ ভালো হয়েছে, কিন্তু যদুদা নাকি তোমায় টাকা দেননি। কে বললে আপনাকে? আমি সব জানি হে। আমার কাছে কি লুকোনো থাকে কিছু? তাই কি না? আগে না, তা নয়, তবে ওরই মক্কেল। কিসে ওর মক্কেল? তুমি জামিনের দরখাস্ত দিয়ে জামিন মুভ করে জিতলে, তবে ওর মক্কেল হলো কি করে? মক্কেলের গায়ে লেখা আছে নাকি কার মক্কেল? আগে ওর কাছেই প্রথম তারা গিয়েছিল, আমার কাছে তো আসেননি, তাই। তবেই ওর মক্কেল হয়ে গেল? অত সূক্ষ্ম ওজন জ্ঞান করে মোক্তারি ব্যবসা চলে না ভায়া। হরি আমায় বলছিল, যদুদার আক্কেলটা দেখলে? ছোকরা জামিন মঞ্জুর করিয়ে দিলে আর যদুদা দিব্যি টাকাটা গাপ করে ফেললে বেমালুম। ঘোর কলি। আমার পরামর্শ শোনো, আমি বলি। আগে সুনীলবাবুর কোর্টে তোমার খাতির হয়ে গিয়েছে, সবাই জানে। ইতিমধ্যে প্রচারও হয়ে গিয়েছে। তুমি এখন যদুদার হাত থেকে কেস পেলেও ফিয়ের টাকাটা তাঁকে দিও না। যদুদা চিরকাল ওই করে এলেন, যার সঙ্গে যার খাতির তাকে দিয়ে কাজ করিয়ে নিয়ে নাম কেনেন নেজে। নিধিরাম দেখিল সাধন মুক্তারের কথায় সামান্য মাত্র সায় দিলেও আর রক্ষা নাই। ইনি গিয়া এই কথা অন্য কোথাও গল্প করিবেন। সে ব্যক্তি যদুবাবুর কানে কথা উঠাইলে তাহার উপর যদুবাবু চটিয়া যাইবেন। তাহার ব্যবসার প্রথম দিকে তাহার মতো প্রধান মোক্তারের সাহায্য ও উপদেশ হইতে বঞ্চিত হইলে নিজের সমূহ ক্ষতি। সে একটু বেশ জোরের সঙ্গেই বলিল, না সাধনবাবু, আমি তা মনে করি না। যদুবাবু খুব বিচক্ষণ মোক্তার, সত্যিকার কাজের লোক। আমার তিনি পিতৃবন্ধু, আমায় ছেলের মতো দেখেন। সাধন বিদ্রূপের সুরে বলিলেন, ছেলের মতো দেখেন তা তো বেশ বোঝাই গেল। মুখে ছেলের মতন দেখি বললেই তো হয় না, সেরকম দেখাতে হয়। 2 টাকার লোভ ছাড়তে পারলেন না, ছেলের মতো দেখেন। যাক, উনি আর। তুমি আমার 2টো মক্কেলের কেস কাল নাও না, আমার প্রাপ্য টাকার অর্ধেক তোমায় দেব। করবে? কেন করব না বলুন? দেবেন আপনি?
নিধু একটু আশ্চর্য হইয়া গেল যে সাধন এবার তাহাকে বিবাহ সংক্রান্ত কোনো কথাই জিজ্ঞাসা করিলেন না। হঠাৎ সাধন বলিলেন, হ্যাঁ হে, সেদিন ওরা বুঝি তোমাদের বাড়িতে? আমার বাড়ি কোথায়? লালবিহারীবাবু মুন্সেফ আছেন আমার প্রতিবেশী, তার বাড়িতে গিয়েছিলেন। তুমি বাড়ি নিয়ে গিয়ে খাতির করেছিলে তো? হ্যাঁ, তা অবশ্যই সামান্য, আমার আর কি ক্ষমতা। বেশ বেশ, সে কথাই বলছি। ভালো কথাই তো। তোমার সঙ্গে সুনীলবাবুর বেশ আলাপ হয়ে গিয়েছে, এ কথা শুনে অনেকেরই খুব হিংসে তোমার উপর, জানো তো। নিধু আশ্চর্য হইয়া বলিল, সে কি, এর জন্য কিসের হিংসে? তুমি কেন হাকিমদের সঙ্গে আলাপ করবে, বাড়ি নিয়ে যাবে, যখন বারে এত প্রবীণ মুক্তার রয়েছে? কই, আর কারো বাড়ি তো হাকিম যায়নি। এসব নিয়ে কথাবার্তা হয় নাকি? তুমি শুনলে অবাক হয়ে যাবে, বারের প্রবীণ মুক্তারেরা পর্যন্ত এই নিয়ে বলাবলি করছে। সবারই হিংসে। করুক গিয়ে, ভালোই তো, আমার একটু পসার হবে ওতে হয়তো। না ভায়া, মক্কেল ভাঙিয়ে নিতেও পারে। হিংসে করে তোমার পেছনে যদি সবাই লাগে, তবে তোমার মক্কেল পাওয়া মুশকিল হয়ে দাঁড়াবে। আমি তোমার হিতৈষী বলেই তোমায় বলে গেলাম। সাধন কি মতলবে আসিয়াছিল নিধু বুঝিতে পারিল না, কিন্তু তাহার মনে হইল সাধনের কথার মূলে হয়তো সত্য আছে। বার লাইব্রেরি শুদ্ধ সব মুক্তার তাহার বিরুদ্ধে দাঁড়াইল নাকি? নতুবা সারা সপ্তাহে সে একটি পয়সা পাইল না কেন? শনিবার দিন সকালে বাড়িওয়ালার লোক এবং গোয়ালা আসিয়া তাগাদা দিল। নিধু তাহাদের বুঝাইয়া দিল, এ চাকুরি নয় যে মাসকাবারে মাহিনা হাতে আসে, টাকা দিতে 2-4 দিন বিলম্ব হইবে। কিন্তু বাড়িওয়ালার লোক যেন তাড়াইল। বাড়িতে আজ যাইবার সময় জিনিসপত্র সওদা করিয়া লইয়া যাইতে হইবে, হাতে এদিকে একটি পয়সা নাই। তাহার আয়ের উপরই আজকাল সংসার চলে, খরচ দিয়া না আসিলে পরবর্তী সপ্তাহে সংসার অচল। নিধুর মুহুরী এই সময় আসিয়া বলিল, বাবু আজ বাড়ি যাবেন? তাই ভাবছি, কি নিয়ে যাই বলতো, একটা পয়সা তো হাতে নেই। মুক্তারি ব্যবসার এই মজা, মাঝে মাঝে এমন হবেই বাবু। মক্কেল কি সবসময় জোটে? যদুবাবুর কাছে একবার যান না। কোথাও যাব না, ওতে আরো ছোট হয়ে যেতে হয়। না হয় আজ বাড়ি যাব না, সেও ভালো। শুধু সেই শনিবারে নয়, পরের শনিবারেও নিধুর বাড়ি যাওয়া হইল না। মক্কেলের দেখা নাই আদৌ। মুদি ধারে জিনিসপত্র দেয়, তাই বাসা খরচ একরূপ চলিল, কিন্তু অন্যান্য পাওনাদারের তাগাদায় নিধু অস্থির হইয়া উঠিল। ইতিমধ্যে সে বাড়ি হইতে বাবার চিঠি পাইল। শনিবার বাড়ি কেন আসে নাই? সংসারে খুব কষ্ট যাইতেছে, বাড়ি শুদ্ধ লোককে অনাহারে থাকিতে হইবে যদি সে সামনের শনিবারে না আসে। আসিবার সময় যেন হেন আনে তেন আনে। জিনিসপত্রের একটা লম্বা ফর্দ পত্রের শেষে জুড়িয়া দেওয়া আছে। চিঠিখানা ছাড় হইয়াছে শুক্রবার। রবিবার সকালে সে চিঠি পাইল। সে সম্পূর্ণ নিরুপায়। হাতে পয়সা না আসিলে বাড়ি গিয়া লাভ কি? সোমবার সে কি কাজে একবার সুনীলবাবুর কোর্টে গিয়াছিল। তাহাকে দেখিয়া সুনীলবাবু বলিলেন, নিধিরামবাবু, এই শনিবার বাড়ি যাননি তো? না, একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম। আমি গিয়ে আপনাকে কত খুঁজলাম, তা সবাই বললে আপনি যাননি। ও, আপনি গিয়েছিলেন বুঝি? হ্যাঁ, আমি গিয়েছিলাম, মানে যাবার জন্য বিশেষ করে পত্র দিয়েছিলেন পিসিমা, মানে লালবিহারীবাবুর স্ত্রী, আমাদের এক পাড়ার মেয়ে কি না। ও, আপনি একা গিয়েছিলেন? এবার একাই, সেই জন্যই তো বিশেষ করে আপনার খোঁজ করলাম, কার সঙ্গে বসে দুদণ্ড কথা বলি। লালবিহারীবাবু প্রবীণ লোক, তার সঙ্গে কতক্ষণ গল্প বলা যাবে। আপনি যে যাবেন না সে কথা আমার মনেই হয়নি। আপনিও তো গত সপ্তাহে আমার কোর্টে একদিনও আসেননি কি না? নিধু মনে মনে ভাবিল, কেস থাকিলে তো কোর্টে আসিব। মক্কেল নামক জীব হঠাৎ পৃথিবীতে যে কত দুর্লভ দর্শন হইয়া উঠিয়াছে, তাহার খবর হাকিমের চেয়ারে বসিয়া কি করিয়া রাখিবেন আপনি? মুখে বলিল, আগে হ্যাঁ, আমি যদি জানতাম আপনি যাচ্ছেন তাহলে নিশ্চয়ই যেতাম,
তা তো জানি না। সন্ধ্যার সময় সুনীলবাবুর আড়দালি আসিয়া নিধুর হাতে একখানি চিঠি দিল। বিশেষ দরকার, নিধিরামবাবু কি দয়া করিয়া একবার তাঁহার বাসার দিকে আসিতে পারেন? নিধু গিয়া দেখিল বাইরের ঘরে একা সুনীলবাবুই বসিয়া আছেন। মুন্সেফবাবু এই সময় এখানে বসিয়া আড্ডা দেন, আজ তিনি আসেন নাই। নিধুকে দেখিয়া সুনীলবাবু চেয়ার ছাড়িয়া উঠিয়া বলিলেন, আসুন আসুন, সেদিন আপনাদের বাড়ি গিয়ে আদর যত্নে বড় আনন্দ পেয়েছিলাম, বসুন। নিধু লজ্জিত মুখে বলিল, আমার আবার আদর যত্ন? আপনাদের মতো মানুষকে কি আমরা উপযুক্ত আদর অভ্যর্থনা করতে পারি? সামান্য অবস্থার মানুষ আমরা। ওসব বলবেন না নিধিরামবাবু, ওতে মনে কষ্ট পাই। বসুন, আমি দেখি চায়ের কি হলো। আপনার সঙ্গে খাবো বলে বসে আছি। আপনি চা খান না বুঝি আবার? একটু মিষ্টিমুখ করে। চা ও জলযোগ পর্বত চুকিয়া গেলে সুনীলবাবু বলিলেন, আপনার সঙ্গে আমার একটা কথা আছে। নিধু একটু বিস্মিত হইলেও মুখে তাহা প্রকাশ করিল না। তাহার মতো লোকের সঙ্গে কি কথা আছে একটা মহকুমার সেকেন্ড অফিসারের, সে ভাবিয়াই পাইল না। লালবিহারী বাবুকে তো আপনি ভালো করেই জানেন। আগে হ্যাঁ, তা জানি বই কি, এক গাঁয়ের লোক। তবে উনি অনেকদিন পরে গাঁয়ে এলেন। একবার দেখেছিলাম ছেলেবেলায়, আর দেখলাম এবার। বাবার সঙ্গে খুব আলাপ। তা তো হবেই। আপনার বাবাকে এই রবিবারেও দেখলাম লালবিহারী বাবুর বৈঠকখানাতেই। ওরা সমবয়সী প্রায়। ঠিক সমবয়সী নয়, বাবার বয়স বেশি। আচ্ছা, আপনি লালবিহারী বাবুর মেয়ে মঞ্জুরিকে দেখেছেন তো? নিধু প্রায় চমকাইয়া উঠিয়া সুনীলবাবুর মুখের দিকে চাহিয়া বলিল, মঞ্জুরি? ও মঞ্জু? আগে হ্যাঁ, তাকে দেখেছি বই কি। তা সুনীলবাবু সম্ভবত নিধুর ভাবান্তর লক্ষ্য করিলেন না। তিনি সহজ সুরেই বলিলেন, তাকে দেখেছেন তাহলে? আগে হ্যাঁ, দেখেছি বই কি। কেন বলুন তো? সুনীলবাবু সলজ্জ হাসিয়া বলিলেন, সেদিন লালবিহারীবাবু ওর সঙ্গে বিবাহের প্রস্তাব করলেন কিনা তাই বলছি। কার বিবাহ? মানে আমার সঙ্গেই। ও, আপনি কিরকম মনে করেন? মেয়েটি ভালোই, কি বলেন? আপনাদের গাঁয়ের মেয়ে, তাই জিজ্ঞেস করছি। হ্যাঁ, ভালো বই কি, বেশ ভালো। অবশ্যই আমার মতে হবে না। আমার বাবা কর্তা, তাকে জিজ্ঞেস না করে কোনো কাজ হতে পারে না। তারা মেয়েটি দেখেছেন, কারণ একই পাড়ায় ওর মামা বাড়ি, সেখানে থেকে স্কুলে পড়ে। আমাদের বাড়িও ওদের যাতায়াত আছে। তবে আমি কখনো দেখিনি, কারণ আমি থাকি বিদেশে, কলকাতায় থাকি আর কদিন। কেন, রবিবারে তাকে দেখলেন না? ঠিক মেয়ে দেখানো উদ্দেশ্য ছিল না। তাছাড়া বাবা মেয়ে না দেখে গেলে আমার দেখার কিছু হবেও না। তবু ওরা একবার মেয়েটিকে দেখাতে চাইলেন, তাই দেখলাম। দেখতে অবশ্য ভালোই, সে আমি আগেও শুনেছিলুম, কিন্তু শুধু বাইরেটা দেখে। নিধুর মনের ভেতর হইতে কে যেন বলিল, এই কথার উত্তর তাহার দেওয়া উচিত। মঞ্জুকে সে সব সময় সর্বত্র বড় করিয়াই রাখিতে চায়। কাহারও মনে তাহার সম্বন্ধে ছোট ধারণা না হয়, এটা দেখা তাহার সর্বপ্রথম কর্তব্য। সুতরাং সে বলিল, আগে না, শুধু বাইরে নয়, মেয়েটি সত্যিই ভালো। সুনীলবাবু একটু আগ্রহের সুরে বলিলেন, আপনার তাই মনে হয়? আমার কেন শুধু, আমাদের গ্রামের সকলেরই তাই মত। সত্যি ওরকম মেয়ে আজকাল বড় একটা দেখা যায় না। বেশ বেশ, আপনার মুখে এই কথা শুনে খুব খুশি হলাম। দেখুন মশাই, কিছু মনে করবেন না। যার সঙ্গে সারা জীবন কাটাতে হবে, তাকে অন্তত একটু যাচাই না করে নিয়ে। আমার অন্তত তাই মত। বাবা যা দেখবেন সে তো দেখবেনই। নিধু এ কথায় বিশেষ কোনো জবাব দিল না। নিধুর মনের মধ্যে কেমন এক প্রকার অব্যক্ত যন্ত্রণা। সুনীলবাবুর শেষ কথাটা তাহার কানে যেন অনবরত বাজিতেছিল। সারা জীবন মঞ্জুর সঙ্গে থাকিবেন কে? না সুনীলবাবু। মঞ্জু সুনীলবাবুর জীবন সঙ্গিনী। বাসায় ফিরিবার পথে
সুনীলবাবু তাহার সহিত গল্প করিতে করিতে খানিক দূর পথ আসিলেন। শুধু মঞ্জুর সম্বন্ধেই কথা। নানা ধরনের আগ্রহ ভরা প্রশ্ন, কখনো খোলাখুলি, কখনো প্রশ্নের উদ্দেশ্য নিধুর কাছে ঠিক বোধগম্য হইল না। আচ্ছা নিধিরামবাবু, মঞ্জুর কিরকম লেখাপড়া জানে বলে আপনার মনে হয়? বেশ জানে, এবার তো ফার্স্ট ক্লাসে উঠবে। না, আমি তা বলছি নে, মানে পড়াশোনাতে কেমন বলে মনে হয় আপনার? বেশ কালচার্ড? হ্যাঁ নিশ্চয়ই, হাতে লেখা কাগজ বার করবে শিগগির, লেখাটাখার ঝোঁক আছে, গান করে ভালো। গান শুনেছেন আপনি? এখানে কি ভাবিয়া নিধু সত্য কথা বলিল না। তাহার সামনে বসিয়া মঞ্জু গান গাহিয়াছে, এই কথা এখানে বলিবার আবশ্যক নাই, না বলাই ভালো। সে বলিল, কেন শুনব না? দেখেছেন তো, আমাদের বাড়ির সামনেই ওদের বাড়ি। মাঝে মাঝে গান করে ওদের বাড়িতে, আমাদের বাড়ি থেকে শোনা যায়। মোটের ওপর নিধুর মনে হইল মঞ্জুকে দেখিয়া সুনীলবাবু মুগ্ধ হইয়াছেন। মঞ্জুর চিন্তায় এখন তাহার ধ্যান জ্ঞান, ইহার প্রশ্নোত্তর, কথাবার্তা সবই এখন রূপমুগ্ধ তরুণ প্রেমিকের প্রলাপের পর্যায়ভুক্ত। বাসায় আসিয়া নিধু মোটেই স্থির হইতে পারিল না। মনের সেই যন্ত্রণাটা যেন বড় বাড়িয়াছে। মঞ্জু সুনীলবাবুর সারা জীবনের সাথী হইবে, এই কথা যেন সে কিছুতেই সহজভাবে গ্রহণ করিতে পারিতেছিল না। সেদিন আর রাঁধিল না। চাকর জিজ্ঞাসা করিল, কি খাওয়ার জোগাড় করে দেব বাবু? তুই দুটো পয়সা নিয়ে গিয়ে বরং চিঁড়ে কিনে আন, তাই খাবো এখন। শরীর ভালো নয়, রান্না আজ পারব না। সে কি বাবু, চিঁড়ে খেয়ে কষ্ট পাবেন কেন? আমি সব বন্দোবস্ত করে দিচ্ছি। না না, তুই যা এখন, আমার শরীর ভালো না, আর কিছু খাবো না। আহারাদির পরে 3 ঘণ্টা কাটিয়া গেল। রাত প্রায় 1টা। নিধু দেখিল সে মাথা মুন্ড কি যে ভাবিতেছে, নানা অদ্ভুত চিন্তা। জীবনে সে কখনো এরকম ভাবে নাই। গভীর রাত্রে ঠান্ডা হাওয়ায় তাহার উত্তপ্ত মস্তিষ্ক একটু শীতল হইল। আচ্ছা, সে এত রাত পর্যন্ত কি ভাবিয়া মরিতেছে? কেন তাহার চক্ষে ঘুম নাই? মঞ্জু যাহারই জীবনের সাথী হোক, তাহাতে তাহার আসে যায় কি? আজ 1 সপ্তাহের মধ্যে যে 1 পয়সা আয় করিতে পারে নাই, তাহার পক্ষে মঞ্জুর চিন্তা করাও অন্যায়। কখনো কি সম্ভব হইবে মঞ্জুকে তাহার জীবনসঙ্গিনী করা? আকাশকুসুমের আশা ত্যাগ করাই ভালো। মঞ্জুর বাপমা তাহার সঙ্গে কখনো কি মঞ্জুর বিবাহ দিবেন বলিয়া সে ভাবিয়াছিল? সে নিজের মনের মধ্যে ডুবিয়া দেখিল, এমন কোনো দুরাশা তাহার মনে কোনোদিনই জাগে নাই। তবে আজ কেন সে সুনীলবাবুর কথায় এত বিচলিত ও উত্তেজিত হইয়া উঠিয়াছে? মঞ্জুর সঙ্গে মুখের আলাপ আছে মাত্র, ইহার অতিরিক্ত অন্য কিছুই নয়। অপরপক্ষে মঞ্জু বড় মানুষের মেয়ে, সে লালিত হইয়াছে স্বচ্ছলতার মধ্যে, প্রাচুর্যের মধ্যে, অন্য ধরনের জীবনের মধ্যে। সুনীলবাবুর সঙ্গে বিবাহ হইলে মঞ্জু জল হইতে ডাঙায় পড়িবে না, নিজেদের শ্রেণীর মধ্যেই সে থাকিতে পারিবে। চিরভ্যস্ত জীবনযাত্রায় জোর করিয়া পরিবর্তন নিতান্ত আবশ্যক হইয়া পড়িবে না। সুনীলবাবুর ঘরে সে মঙ্গলময় গৃহলক্ষ্মীরূপে, না, কথাটা ভাবিতে গেলে আবার যেন বুকের মধ্যে খচ করিয়া বাজে। পরদিন সকালে জন 2 মক্কেল আসিল, ধানের জমি লইয়া মারপিটের মোকদ্দমা। তবে নিধুর মনে হইল ইহারা যাচাই করিয়া বেড়াইতেছে কোন মুক্তারের দর কত। শেষ পর্যন্ত যদুবাবুর কাছে গিয়াই ভিড়িবে। নিধু নিজের দর কিছুমাত্র কমাইল না, কিন্তু বিস্ময়ের সহিত দেখিল লোক দুটি তাহাকেই মুক্তার নিযুক্ত করিল। ঘণ্টাখানেক ধরিয়া তাহাদের লইয়া ব্যস্ত থাকিবার পর নিধু বলিল, তোমরা যাও, বাজার থেকে খাওয়া দাওয়া সেরে এসো, প্রথম কাছারিতেই তোমাদের মোকদ্দমা রুজু করে দেব। আমার টাকা আর কোর্টের খরচাটা দিয়ে যাও। কত টাকা বাবু? এই যে বললাম, সব শুদ্ধ 4 টাকা 9.5 আনা। বাবু, টাকা কাছারিতেই দেবানো? না বাবু, ওসব দেবানো টেবানো শুনছি না, টাকা দিয়ে যাও। ডেমি কিনতে হবে, আরজি স্ট্যাম্প কিনতে হবে।
সেসব কে কিনবে ঘরের পয়সা দিয়ে? বাবু, এখন তো মোদের কাছে নেই। কাছে নেই তো মোকদ্দমা করতে এসেছ কেন মরতে? জানো না যে রামনগরে এলেই পয়সা সঙ্গে করে আনতে হয়? তবে বাবু, আপনি যদি 1 ঘন্টার সময় দেন, প্রথম কাছারিতেই মোরা টাকা দেবানু। টাকা না পেলে আপনি মোদের মোকদ্দমা করবেন না। ইহারা চলিয়া কিছুদূর যাইবার পরেই আরও জনচারেক মক্কেল আসিয়া হাজির হইল। ইহাদের সহিত কথা কহিয়া নিধু বুঝিল ইহারা পূর্বের মারপিটের মোকদ্দমারই ফরিয়াদি পক্ষ। ইহারাই মার খাইয়াছে। একজন প্রহৃত ব্যক্তি মাথায় লাঠির দাগ সমেত আসিয়াছে। ইহাদের মোড়ল বলিল, বাবু, আমাদের হক মোকদ্দমা, মাথায় এই দেখুন লাঠির দাগ। টাকা যা লাগে আপনাকে দেবানু। এক্ষুনি 5টা টাকা রাখুন, আপনি মোকদ্দমার এজাহারটা করিয়ে দিন। যদিও ইহাদের কথাবার্তা শুনিয়া নিধুর মনে হইল ইহারাই ঠিক কথা বলিতেছে, টাকাও দিতে এক্ষুনি প্রস্তুত। তবুও নিধু দুঃখিত চিত্তে বলিল, বাপু, আমিও অপরপক্ষের কেস নিয়ে ফেলেছি, তোমাদেরটা নিতে পারব না। বাবু, আপনি যা লাগে নেন মোদেরতে। ক টাকা দিতে হবে বলুন, আপনাদের মোরে দিয়ে যাই। মোদের গাঁয়ের একটা মোকদ্দমায় আপনি জামিন করিয়ে দিয়েছিলেন। বড্ড সুখ্যাতি পড়ে গিয়েছে। মুক্তার যদি দিতে হয় তবে আপনারই দেব। না, সে হবে না, আমি তাদের কথা দিয়েছি। নিধুর মুহুরি আড়ালে ডাকিয়া লইয়া বলিল, নিয়ে ফেলুন ওদের কেস বাবু। মনে হলো পয়সা দেবে। পয়সা হাতে আছে এদের। অপরপক্ষ তো আপনাকে টাকা দেয়নি, তবে কিসের বাধ্যবাধকতা তাদের সঙ্গে? না হে, যখন কথা দিয়ে ফেলেছি, কেস নেব বলেছি, তখন কি আর টাকার লোভে অন্যদিকে ঘুরে দাঁড়ানো চলে? টাকা পেলে না হয় সে কথা বলতে পারতেন বাবু, কিন্তু টাকা তো আপনি হাত পেতে নেননি তাদের কাছ থেকে। ও একটা কথা হে, মুখের কথা টাকার চেয়েও বড়। বাবু, এই মহকুমায় এমন কোনো উকিল মুক্তার নেই যিনি এমন ধারা করেন। মক্কেল টাকা দিলে না তো কিসের মক্কেল? না, সে আমার দ্বারা হবে না। অপরে যা করেন তাদের খুশি, আমি তা করতে পারব না। অগত্যা ইহারা চলিয়া গেল। কিন্তু কোর্টে গিয়া নিধু সবিস্ময়ে শুনিল ধরণী মুক্তার পূর্বপক্ষের মোকদ্দমা রুজু করিতে সুনীলবাবুর কোর্টে ছুটিতেছেন। নিধুর মুহুরি বলল, দেখলেন বাবু, তখন বললাম আপনাকে, ধরণীবাবুকে ওরা মুক্তার দিয়েছে, আপনার কাছে যাচাই করতে এসেছিল। টাকার কথা বলতেই পিছিয়ে গিয়েছে। এ তো ভারী অন্যায় কথা। ধরণীবাবু আমার কেস নিতে গেলেন কেন? ওরা তো ধরণীবাবুকে আপনার কথা কিছু বলেনি, তিনি হয়তো কম টাকাতে রাজি হয়েছেন। ওদের একজনকে আমার কাছে ডেকে আনতে পারো? তারাবাবু আসবে না। আমি কত খোসামত করলাম ওদের। ধরণীবাবু মুক্তার নামায় সই করেছেন, তার মুহুরি ডেমি লিখে ফেলেছে। এ পক্ষ? তারা যদুবাবুকে মুক্তার দিয়েছে। যদুবাবু সাবডেপুটিবাবুর এজলাসে দাঁড়িয়ে আছেন তার মক্কেল নিয়ে। এ কিরকম ব্যাপার হলো হে? এরকমই হয় এখানে। আপনি নতুন লোক, এসব জানবেন কোথা থেকে? তাই তখন আপনাকে বললাম, টাকা যখন ওরা দিচ্ছে নিয়ে ফেলুন। কিন্তু টাকার জন্য একটা অন্যায় কাজ তো আমি করতে পারিনি। তাহলে ধরণীবাবুকে একবার বলবো। বলবেন না বাবু, তাতে উল্টে ধরণীবাবু ভাববেন মক্কেলের জন্য আমার সঙ্গে ঝগড়া করছে, সেটা বড় খারাপ দেখাবে। ধরণীবাবুর তো কোনো দোষ নেই, তিনি না জেনেই কেস নিয়েছেন। আমার কথাটা শুনবেন বাবু, এই কাজ করে করে আমার মাথার চুল পেকে গেল। এখানে মুক্তারে মুক্তারে কম্পিটিশন, উকিলে উকিলে কম্পিটিশন। যিনি যত কম হাঁকবেন, টাকা বাকি রাখবেন, তার কাছে মক্কেল তত যাবে। তাহলে তুমি কি ভাবো না যে ধরণীবাবু আমার মক্কেল ভাঙিয়ে নিয়েছেন? মুক্তার নামায় সই যখন করেননি, টাকা যখন তারা দেয়নি, শুধু মুখের কথায় কি কেউ কারো মক্কেল হয় বাবু? আপনি মুখের কথার দাম দিলেন, অন্য কেউ যদি না দেয়? সবাই কি আপনার মতো? সত্যি কথা, এইসব লাইনে কাজ হবে না বাবু, সে আপনাকে আমি আগেই বলেছি। মফস্বলে সর্বত্রই এই অবস্থায় দেখবেন। বারের মধ্যে নিধুর বয়সী আর একজন ছোকরা মোক্তার ছিল, তাহার নাম নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়। সেও নিধুর মতোই গরিব গৃহস্থ পরিবারের ছেলে।
নিধু তবুও কিছু কিছু উপার্জন করিত, সে বেচারির অদৃষ্টে তাহাও জুটিত না। বেচারি তাহার মাসিমার বাড়ি থাকিয়া মুক্তারি করে বলিয়া অনাহারের কষ্টটা ভোগ করিতে হয় না, কিন্তু কিছু করিতে পারিতেছে না বলিয়া তাহার মন বড় খারাপ। নিধুর কাছে মাঝে মাঝে সে মনের কথা বলিত। নিধুর মনে খুব দুঃখ হইয়াছিল এই ব্যাপারে। সে নিরঞ্জনের কাছে ঘটনাটি সব বলিল। নিরঞ্জন হাসিয়া বলিল, তোমার মতো লোকের মুক্তারি করতে আসা উচিত হয়নি নিধিরাম। কেন হে, কি দেখলে আমার অনুপযুক্ততা? এত সরল হলে এই ব্যবসা চলে? যে কোনো ঘুঘু মুক্তার হলে কৌশলে তার কাছ থেকে টাকা বার করে নিত। আমি ভেবেছি যদু কাকাকে কথাটা বলবো, তিনি কেন আমার মক্কেল নিলেন? তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে হে। ছেলে মানুষের মতো কথা বলছ? একথার মানে হয়? মক্কেলের গায়ে কি নামের ছাপ আছে নাকি? শোনো আমার পরামর্শ, যদুবাবু তোমার হিতাকাঙ্ক্ষী, তাকে মিথ্যে চটিও না। তুমি তবুও কিছু কিছু পাও। আমার অবস্থাটা ভেবে দেখো তো, মাসিমার বাড়ি না থাকলে আমাকে না খেয়ে মরতে হতো। আর ব্যবসা চলে না, অচল হয়েছে ভাই। 1 পয়সা আয় নেই আজ 2 হপ্তা। 2 হপ্তা তো ভালোই। আমি তোমার 1 বছর আগে বসেছি, এ পর্যন্ত 33 টাকা মোটে উপার্জন হয়েছে। তবুও ভাবছি ভবিষ্যতে হতে পারে, নইলে কোথায় যাব? বুড়োগুলো না মরলে আমাদের কিছু হবে না। যদুবাবু, ধরণীবাবু, শিব ভট্টাচার্য, হরিহর নন্দী, এগুলো পলাশির যুদ্ধের বছর জন্মে আজও বার জুড়ে বসে আছে। এরা সরলে তবে যদি আমাদের, তা সবাই অশ্বত্থামার পরমায়ু এসেছে। সেই ভরসাতেই থাকো। ওই একটা কথা শুনেছ? কি? সাধনবাবু নাকি ওর ভাইজির সঙ্গে সাব ডেপুটি বাবুর বিয়ের চেষ্টা করছে। নিধু আশ্চর্য হইয়া বলিল, সে কি? নিরঞ্জন হিহি করিয়া হাসিয়া বলিল, সে বড় মজা। সাধন মুক্তার আর তার মামা দুর্গাপদ ডাক্তার দুজনে গিয়ে আজ সকালে সুনীলবাবুর বাসায় খুব ধরাধরি করেছে। আজ ওবেলা বাড়িতে চায়ের নেমন্তন্ন করেছে, উদ্দেশ্য মেয়ে দেখানো। তুমি জানলে কি করে? দুর্গাপদ ডাক্তারের ছেলে আমার ক্লাস ফ্রেন্ড, সে বলছিল। সে আবার একটু বোকা মতো, তার বিশ্বাস এ বিয়ে হয়ে যাবে। মেয়ে নাকি ভালো। নিধু আপন মনি বলিল, ও তাই? তাই কি? কিছু না, এমনি বলছি। আমি একটা কথা বলি, শোনো, সিরিয়াসলি বলছি। তুমি বার ছেড়ো না, তোমার হবে। তোমার মধ্যে ধর্মজ্ঞান আছে, তোমার ধরনের মুক্তার বারে নেই। বুড়োগুলো সব বদমায়, স্বার্থপর। তোমার অনিষ্টি আছে, বুদ্ধিও আছে, তুমি এর পরে নাম করবে। তোমার গুণ বেশি দিন চাপা থাকবে না। বই নেই যে। বরাত ভাই, বরাত। নইলে সিডব্লিউ এনআরসিএল জের লাইব্রেরি নিয়ে বসে থাকলেও কিচ্ছু হবে না। যদুবাবু বা হরিহর নন্দী এরা ইংরেজি পড়ে বুঝতে পারে না। সেকালের ছাত্রবৃত্তি পাশ মুক্তার, ওদের হচ্ছে কি করে? তবে আমাকে বোধহয় শিগগির ছাড়তে হবে। ছাড়বে কেন? বুড়োগুলো মরুক, অপেক্ষা করো। ততদিনে আমার বাড়ির সব না খেয়ে মরে যাবে। বিষয় সম্পত্তি বেচে চলছে এখন। যদু কাকাকে বলে তোমায় 2-4টে জামিননামা দেব, জামিনের ফিটা পাবে এখন। তোমার নিজের পেলে তাতে তোমার উপকার হবে, আমায় কেন দেবে? যদি আমি দিই? সেই জন্যই তো বলছি, তোমার মতো অনেস্ট লোক বারে আসেনি, অন্তত রামনগরের বারে। তুমি অনেক দূর যাবে। নিধু বাসায় আসিবার পথে সাধন মুক্তারের কাণ্ডটা ভাবিয়া আপন মনেই হাসিল। তাই আজকাল তাহার সঙ্গে এতবার দেখা হওয়া সত্ত্বেও বিবাহের কথাটা একবারও মুখে আনে না। এমন বড় গাছে নৌকা বাঁধিবার দুরাশায় তাহার মতো নগণ্য জুনিয়র মুক্তারের কথা ভুলিয়াই গেল বেমালুম। ভালোই হইয়াছে, নতুবা একে পয়সার টানাটানি, তাহার উপর সাধন বুড়োর বিবাহের ঘটকালির উৎপীড়নে ও তাগাদায় তাহাকে রামনগর ছাড়িয়া পলাইতে হইত এতদিন। সপ্তাহের বাকি দিনগুলিও ক্রমে কাটিয়া আসিল, একটি মক্কেলও আসিল না। আশ্বিন মাসের প্রথম সপ্তাহ,
পূজা আসিয়া পড়িল। রামনগরে পূজা কমিটি দুদিন মিটিং করিল। তাহার 5 টাকা চাঁদা ধরিয়াছে, তাহার নামেও চিঠি আসিয়াছে। এদিকে বাড়িওয়ালা তাগাদার উপর তাগাদা করিয়া হয়রান হইয়া গেল। এখনও ভদ্রতা দেখাইয়া চলিতেছে বটে, কিন্তু পুজোর ছুটির আগেও যদি টাকা দিতে না পারে তবে হয়তো বাড়ি ছাড়িবার নোটিশ আসিয়া হাজির হইবে একদিন। শনিবার, আগের দিন যদু মুক্তারের অনুগ্রহে একটা জামিনের ফি পাওয়া গিয়াছে। আরও অন্তত 2 টাকা হইলে আজ বাড়ি যাওয়া চলে, নইলে শুধু হাতে বাড়ি গিয়া লাভ কি? বার লাইব্রেরিতে বসিয়া বসিয়া নিধু ফোন দিয়ে আঁটিতেছে কি উপায়ে তাহার মুহুরীর কাছে 2 টাকা ধার লওয়া যায়। কারণ নিধুর অপেক্ষা তাহার মুহুরীর অবস্থা ভালো। বাড়িতে জায়গা জমি, চাষবাস। এখানেও তাহার দাদা স্ট্যাম্প ভেন্ডারি করিয়া এই কোর্ট প্রাঙ্গণ হইতে মাসে 150-200 টাকা রোজগার করে। 2 টাকা দিতে তাহার কষ্ট হইবার কথা নয়, কিন্তু বাবু হইয়া ভৃত্যের কাছে সোজাসুজি টাকা ধার করা চলিবে না, কোন একটা কৌশল খাটাইতে হইবে। এমন সময় সাধন মুক্তার ঘরের মধ্যে ঢুকিয়া বলিলেন, এই যে নিধু বসে আছে, ওহে একটা জামিনের দরখাস্ত মুভ করবে? 3টে টাকা পাবে যদি মঞ্জুর করিয়ে দিতে পারো। মক্কেলের সঙ্গে আমি ঠিক করে ফেলেছি। ছেলে আসামি, বাপ টাকা দিয়ে কেস চালাচ্ছে, টাকা নির্ঘাত আদায় হবে। নিধু নির্বোধ নয়, সাধন মুক্তারের আসল উদ্দেশ্য সে বুঝিয়া ফেলিল। বুঝিয়া জিজ্ঞাসা করিল, কার কোর্টের কেস? সাব ডেপুটির কোর্টে। এই কথায় নিধু ভাবিয়াছিল, শক্ত কেসের আসামি, জামিন সহজে মঞ্জুর হইবার সম্ভাবনা কম। সুনীলবাবুর সঙ্গে আজকাল নিধুর খাতির জমিতেছে, এ কথা বারে রাষ্ট্র হইতে দেরি হয় নাই। তাহার খাতিরের চাপে যদি জামিন মঞ্জুর হইয়া যায়, জামিন নামায় সই করিয়া 12.5 টাকা জামিনের ফি মারিবেন সাধন মুক্তার। সে বলিল, কত টাকার জামিন হবে মনে হয়? যা মঞ্জুর করাতে পারো, 500 টাকার কম হবে বলে মনে হয় না। অনেকগুলো টাকা জামিনের ফি, সাধন মুক্তার তাহাকে ভাগ দিবে না বা তাহার চাওয়া উচিত নয়। তবে সে যদি জামিন মঞ্জুর করাইতে পারে, সে নিজেই জামিন দাঁড়াইবে না কেন? কথাটা সে বলিয়াই ফেলিল। সাধন বিস্ময়ের ভান করিয়া বলিলেন, তুমি জামিন দাঁড়াবে অত টাকার? বড্ড রিস্ক। তারপর ধরো যদি পালিয়ে টালিয়ে যায়, বেলবন বাজেয়াপ্ত হলে অতগুলো টাকা গুণগার দিতে হবে। তা সে তখন পরে দেখা যাবে। না হে না, আমি তোমার হিতাকাঙ্ক্ষী, আমি তোমায় সে রিস্কের মধ্যে যেতে দিতে পারি না। এ লোকটা বদমাইশ, যদি পালিয়ে যায়? তোমার মতো জুনিয়র মুক্তারের এখন এসব বিপদের মধ্যে যাওয়া ঠিক নয়। নিধু আর কিছু বলিতে পারল না। টাকার ভাগ লইয়া প্রবীণ সাধন মুক্তারের সঙ্গে ইতরের মতো তর্কাতর্কি করিতে তাহার প্রবৃত্তি হইল না। সে শুধু বলিল, বেশ তাই হবে, তবে জামিন মুভ করার ফি আমায় কিছু বেশি করিয়ে দিন। 3 টাকায় পারব না। সাধন নিধুর দিকে চাহিয়া বিস্ময়ের সুরে বলিলেন, বলো কি হে, জুনিয়র মুক্তারের কেন, অনেক সিনিয়র মুক্তারও 2 টাকায় এই কেস করবে। তুমি বেশি পাচ্ছ শুধু আমার বলা কওয়ায়, নইলে যদুদা বা হরিবাবু রয়েছেন কি জন্যে? তোমায় স্নেহ করি বলে আমি ওদের বুঝিয়ে সুঝিয়ে তোমার কাছে নিয়ে আসছি। ভাবলাম যদি পায় তো আমাদের আপনা লোকই পাক। নিধুর রাগ হইল। সাধন সব দিক থেকেই তাহাকে ফাঁকি দিতে চাহিবেন, এই তাহার পক্ষে অসহ্য। সে দৃঢ় কণ্ঠে বলিল, আগে না, আমি 5 টাকার কমে পারব না, আপনি আসামিদের বলে দেবেন। সে কি হে, তুমি আবার ফি ডিকটেট করতে আরম্ভ করলে নাকি? আগে মাপ করবেন, আমি ওর কমে পারব না। আর একটা কথা, ফির টাকা আগাম দিতে হবে। না, তোমাদের মতো ছোকরাদের নিয়ে দেখছি মহাবিপদ। তোমরা বুঝালেও বুঝবে না। তা নিও, তাই নিও, কি আর করব, আপনার লোকের মতো দেখি তোমাকে। সুনীলবাবু এজলাসে জামিন মঞ্জুর করাইতে বেলা 3টা বাজিয়া গেল। তাহার সাফল্য দেখিয়া হয়তোবা কোনো কোনো প্রবীণ মুক্তার কিছু ঈর্ষান্বিত হইয়া উঠিবেন ভাবিয়া নিধু এজলাসে উপস্থিত হরিহর নন্দীর কাছে গিয়া বলিল, হরিবাবু, কোনো ভুল করিনি তো? হরিহর মুক্তার বলিলেন,
কেন ভুল করবে কেন? চমৎকার সওয়াল জবাব। নিধু বিনীতভাবে বলিল, আপনাদের কাছেই শিখছি হরিদা, আপনাদের দেখে দেখেই শেখা, আশীর্বাদ করুন। হরিহর নন্দী অতিমাত্রায় উৎফুল্ল হইয়া বলিলেন, না না, আশীর্বাদ তোমায় কি করব, তুমি ব্রাহ্মণ, ও কথা বলতে নেই। তোমরা ছেলে ছোকরা, তাই বোঝো না। তোমরা আমাদের প্রণম্য, তবে তোমার কল্যাণ কামনা করছি, উন্নতি তুমি একদিন করবে। কোর্ট হইতে চলিয়া আসিবার সময় সুনীলবাবু বলিলেন, নিধিরামবাবু, আজ দেশে যাবেন? আগে হ্যাঁ। আমার খাস কামরায় একবারটি যদি আসেন, একটা কথা আছে। কোর্টে উপবিষ্ট অনেকগুলি তরুণ ও প্রবীণ মোক্তারের ঈর্ষান্বিত দৃষ্টির সম্মুখে নিধু ত্রস্তপদে সুনীলবাবুর খাস কামরায় প্রবেশ করিল। সুনীলবাবু বলিলেন, আপনার সঙ্গে একটা চিঠি দেব। বেশ, দিন না, আমি দিয়ে দেবক্ষণ। আর একটা কথা, আপনি সাধনবাবুকে কতটা জানেন? ভালোই জানি। কেন বলুন তো স্যার? উনি লোক কেমন? লোক মন্দ নয়। সুনীলবাবু একটু ভাবিয়া বলিলেন, তাই জিজ্ঞেস করছি। আচ্ছা, আপনি সোমবারে আসুন, একটা কথা বলবো আপনাকে। বেশ স্যার। লালবিহারীবাবুকে আমার প্রণাম জানাবেন। আর আপনি তো বাড়ির মধ্যে যান, পিসিমাকে বলবেন সামনের শনিবার আমায় নেমন্তন্ন করেছেন, কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আসবেন সেদিন, দুদিন থাকবেন, সুতরাং কোথাও যাওয়া আসা যাবে না। আপনারও যাওয়া হবে না। আমার? কেন? আপনার সঙ্গে ইন্টারভিউ করিয়ে দেবো ম্যাজিস্ট্রেটের। আমার মতো লোকের সঙ্গে ইন্টারভিউ? এসব ভালো, আপনার পসারের পক্ষে এগুলো বড় কাজের হবে। আপনার যা ইচ্ছে স্যার। শনিবারে কোর্ট বন্ধ হইতে 4টা বাজিল। নিধুর সঙ্গে সঙ্গে বাসায় আসিয়া কোর্টের পোশাক ছাড়িয়া সাধারণ পোশাক পরিয়া কিছু খাইয়া লইল। পরে বাসার চাবি চাকরের হাতে দিয়া কুড়ুলগাছি রওনা হইল। এতদিন সে ভাবিবার অবসর পায় নাই। নানা গোলমালে দিন কাটিয়াছে। জামিন মুভ করিবার ফি না পাইলে আজ বাড়ি যাওয়াই ঘটিয়া উঠিত না। এতদূর রাস্তা হাঁটিয়া বাড়ি পৌঁছিতে সন্ধ্যা হইয়া যাইবে। তা হইলেই বা কি, মঞ্জুর সঙ্গে সে আর দেখা করিবে না। তাহার সঙ্গে মঞ্জুর আর দেখাশোনা হওয়া ভুল। দুদিন পরে সে পরস্ত্রী হইতে চলিয়াছে। এখন তাহার সঙ্গে মেলামেশা মানে কষ্ট ডাকিয়া আনা। অতএব আর গিয়া সে মঞ্জুর সহিত দেখা করিবে না, মিটিয়া গেল। কিন্তু সে যতই গ্রামের নিকট আসিতেছিল, তাহার সংকল্পের দৃঢ়তা সম্বন্ধে নিজের মধ্যেই সন্দেহ জাগিল। মঞ্জুকে না দেখিয়া থাকিতে পারিবে তো? কেন পারিবে না? কতদিনেরই বা আলাপ। খুব পারিবে ক্ষণ, পারিতেই হইবে। নিধুর মা বলিলেন, বাবা, কি ছেলে তুমি, এতদিন পরে মনে পড়ল? কি করি বলো, 1 পয়সা রোজগার নেই, এসে কি করব? নাই বা থাকলো রোজগার, তোকে দেখতে ইচ্ছে করে না আমাদের? কালী, জল নিয়ে আয়। নিধু হাত ধুইয়া খাবার খাইয়া মায়ের সঙ্গে রান্নাঘরের দাওয়ায় বসিয়া গল্প করিতে লাগিল। হঠাৎ নিধুর মা মনে পড়িয়া যাওয়ার সুরে বলিল, ভালো কথা, তোকে যে মঞ্জু কতবার আজ ডেকে পাঠিয়েছিল। আগের 2 শনিবারও ঠিক সন্ধ্যের আগে লোক পাঠিয়েছে খোঁজ নিতে তুই এসেছিস কিনা। একবার গিয়ে দেখা করিস সকালে। আজ বড্ড রাত হয়ে গেল। ভালো করিয়া কথা শেষ হয় নাই, এমন সময় বাহির হইতে ড্রিপেনের গলা শোনা গেল। ও কালী, ও পুটি দিদি, নিধুদা আসেনি? নিধু তাড়াতাড়ি বাহিরে গিয়া বলিল, এই তো এলাম। এসো এসো। ভালো আছো নৃপেন? আমি আসব না, আপনি আসুন নিধুদা। বাবা, আপনাকে খুঁজে খুঁজে। এত রাত্রে যাব? 9টা 9:30 হবে যে। দিদি পাঠিয়ে দিলে দেখতে আপনি এসেছেন কিনা। কিন্তু নিয়ে যেতে তো বলেনি, কাল সকালে যাব। আসুন আপনি, কিছু রাত হয়নি। আমাদের বাড়ির খাওয়া দাওয়া মিটতে রোজ 12টা বাজে। এখন আমাদের সন্ধে। মঞ্জু অনেক অনুযোগ করিল। এতদিন কি হইয়াছিল, গ্রামের কথা কি এমন করিয়া ভুলিতে হয়? কি হইয়াছিল তাহার? নিধু বলিল, পয়সার অভাব মঞ্জু, বাড়ি ভাড়া দিতে পারি না বলে দুবেলা তাগাদা সইছি। কি করে বাড়ি আসি বলো?
কথাটা ঝোঁকের মাথায় বলিয়া ফেলিয়াই নিধু ভাবিল, টাকা পয়সা বা নিজের কষ্ট দুঃখের কথা মঞ্জুর কাছে বলা উচিত হয় নাই। কিন্তু নিধুর উক্তি মঞ্জুর মুখে কেমন এক পরিবর্তন আনল। সে সহানুভূতির সুরে বলিল, সত্যি নিধুদা? মিথ্যে বলব কেন? আপনি চলে এলেন না কেন? টাকা আমি দিতাম, আমায় বললেন না কেন এসে, মঞ্জু আমার টাকার দরকার, দাও? সেখানে অন্য কেহ তখন ছিল না, থাকিলে মঞ্জু এ কথা বলিতে পারিত না। নিধু বলিল, কেন তোমাকে অনর্থক বিরক্ত করব? মঞ্জু তীব্র কণ্ঠে বলিল, অনর্থক বিরক্ত করা ভাবে নিতে নিধুদা? বেশ তো আপনি। মঞ্জুর রাগ দেখিয়া নিধু অপ্রতিভ হইল, কিন্তু পরক্ষণেই তাহার কথার মধ্যে একটা অভিমানের সুর আসিয়া পৌঁছিয়া গেল। সে বলিল, সেজন্য না মঞ্জু, তোমার টাকা নেব, তারপর পুজোর পর এখান থেকে চলে যাবে তোমরা। টাকাটা শোধ দিতে হয়তো দেরি হবে। এই ধরনের কথা আপনি বললেন আমায়? বলতে পারলেন আপনি? কেন পারব না? তোমার সঙ্গে আর দেখা করা উচিত নয় আমার, জানো মঞ্জু? মঞ্জু বিস্ময়ের সুরে বলিল, কেন? জানো না কেন? আর দুদিন পর তোমরা চলে যাবে এখান থেকে, আবার হয়তো আসবে না কতদিন, হয়তো 2-10 বছর। আমরা সামান্য অবস্থার মানুষ, বিদেশে যাওয়ার পয়সা নেই, দেখাই হবে না আর। ও এই, নিশ্চয়ই দেখা হবে, আমরা আসবো মাঝে মাঝে। তাতে কি, তোমার আর কতদিন? 2 দিন পরে পরের ঘরে চলে গেলেই ফুরিয়ে গেল। কেন নিধুদা, এসব কথা আপনার মাথার মধ্যে আজ এলো কেন শুনি? কারণ না থাকলে কার্য হয় না, ভেবে দেখো। মঞ্জু ব্যস্ত সমস্ত আগ্রহে বলিল, কি হয়েছে নিধুদা? কি অন্যায় করে ফেলেছি আমি? এমন কি কথা? আমি কিচ্ছু বলতে চাইনি, তুমি বুদ্ধিমতী, বুঝে দেখো। মঞ্জু অল্প কিছুক্ষণ ভাবিয়া বলিল, বুঝেছি নিধুদা। ঠিক বুঝেছ? হ্যাঁ। তবেই ভেবে দেখো, তোমার সঙ্গে আর আমার দেখা হওয়া উচিত মঞ্জু। তুমি বড় লোকের মেয়ে, ভুলে যাবে, কিন্তু আমি গরিব জুনিয়র মুক্তার। আমার প্রথম জীবনে যদি উৎসাহ ভেঙে যায়, উদ্যম নষ্ট হয়ে যায়, আর কিছু করতে পারব না বারে, সব ফিনিশ। মঞ্জু নিরুত্তর রহিল। নিধু চাহিয়া দেখিল তাহার বড় বড় চোখ দুটি জলে টলটল করিয়া আসিতেছে, এখনই বুঝিবা গড়াইয়া পড়িবে। নিধু বলিল, রাগ আমি করিনি, তোমার কোনো দোষ নেই, তাও আমি জানি। দোষ আমারই, আমারই বোঝা উচিত ছিল, ভুল আমার। মঞ্জু এবারও কিছু বলিল না, নত মুখে সিমেন্টের মেঝের দিকে চাহিয়া রহিল। নিধু বলিল, ও কথা আর তুলব না, থাকগে। তোমাদের প্রতিমা কই মঞ্জু? পুজো তো এসে গেল। মঞ্জু জল ভরা চোখে নিধুর দিকে চাহিল। কোন একটা অন্যায় কাজ করিয়া ফেলিলে ছোট মেয়ে বকুনি খাইবার ভয়ে যেমন করে গুরুজনদের দিকে চায়, মঞ্জুর চোখে তেমনি মিনতি মাখানো ভয়ের দৃষ্টি, যেন সে এক্ষুনি বলিয়া ফেলিবে, যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে, আমায় আর বকো না তুমি। নিধুর মন এক অপরূপ দয়া ও সহানুভূতিতে ভরিয়া উঠিল। তাহার কপালে যাহাই থাক, এই সরলা করুণাময়ী বালিকাকে সকল প্রকার ব্যথা ও লজ্জার হাত হইতে বাঁচাইয়া লইয়া চলাই যেন তাহার জীবনের কাজ। সে বলিল, বললে না প্রতিমা হচ্ছে না কেন, পুজো হবে না? প্রতিমা এখানে হচ্ছে না তো, দেওলে শরাবপুরের কোমরবাড়ির ঠাকুর গড়া হচ্ছে, সেখান থেকে দিয়ে যাবে। তোমরা সেই প্লে করবে তো? আপনি যেরকম বলেন। মঞ্জু যেন হঠাৎ ভরসাহারা ও অসহায় হইয়া পড়িয়াছে। যে মঞ্জু চিরকাল হুকুম করিতে অভ্যস্ত, নিজের ইচ্ছার পথে কোনো বাধা যে কোনোদিন পায় নাই, বাপ মায়ের আদরের মেয়ে বলিয়াও বটে, সচ্ছল অবস্থার মধ্যে লালিত পালিত বলিয়াও বটে, আজ যেন সে তাহার সমস্ত কাজের জন্যে নিধুর পরামর্শ খুঁজিতেছে। নিধু মঞ্জুর করিলে তবে যেন সে কাজে উৎসাহ পাইবে। এই কথা ভাবিতেই নিধুর মন
আবার যেন সতেজ হইয়া উঠিল। মধ্যের দুঃখ ও অবসাদের ভাবটা কাটিয়া গেল। তা তুমি করো না মঞ্জু, আমি পেছনে আছি। পেছনে থাকলে চলবে না, আপনাকে পার্ট নিতে হবে। যদি বলো তাও নেব। আপনি পার্ট নেবেন না, প্লের মধ্যে থাকবেন না, শুনলে ওতে আমার মন যায় না, উৎসাহ চলে যায়। কেন এরকম হলো মঞ্জু? কোথায় তোমরা ছিলে আর কোথায় আমরা ছিলাম ভাবো তো। সে তো সব জানি, কিন্তু তা বললে মন কি বোঝে নিধুদা? মনে যা হয় তাই হয়, বোঝালে কি কিছু বোঝে? কি বই করবে ঠিক করলে? বরদা বলে গিয়েছেন রবি ঠাকুরের ফাল্গুনি করতে, ওদের কলেজে এবার করবে, উনি শিখিয়ে দেবেন। পড়েছেন আপনি? পাগল তুমি মঞ্জু, আমাদের বিদ্যে বুদ্ধি জানতে তোমার আর বাকি নেই, নাম শুনেছি এই পর্যন্তই। কবিতা পড়েননি তার? খুব কম। আমার কাছে চয়নিকা আছে, নিয়ে যাবেন, ভালো বই। সে তো জানি, তাই থেকে সেবার কচ ও দেবযানী করেছিলে, চমৎকার হয়েছিল। এখনো যেন চোখে দেখতে পাই। আর লজ্জা দেবেন না নিধুদা, ও কথা থাক। আপনাকে পার্ট নিতে হবে, নেবেন তো? তুমি বললেই নেব। কবে থেকে মহলা দেবে? কি দেব? তোমরা যাকে রিহার্সেল বলো। কবে থেকে শুরু করবে? আপনার কথা শুনে এমন হাসি পায় নিধুদা, এই দুঃখের মধ্যেও হাসি পায়। আমার মনে হয় আপনি সবসময় আমাদের মধ্যে থাকুন। আপনি যখন নিজের বাড়ি চলে যান জ্যাঠাইমার কাছে খেতে, আমি তখন কতদিন মাকে বলেছি, নিধুদা এখানেই তো দুপুরবেলা পর্যন্ত থাকে, বাড়ি যাবে কেন খেতে? তার চেয়ে এখানে কেন খেতে বললে না? মা বলতেন, দূর, রোজ রোজ ও যদি তোদের বাড়ি না খায়। আমার কিন্তু মনে হতো, বারে, আমরা নিধুদার পর হলাম কি করে? তা কেন লজ্জা করবে নিধুদার? আমিও তাই ভাবতাম, কিন্তু যদি যেতে না হয়, যদি সবসময় তোমাদের বাড়ির আমোদ আহ্লাদের মধ্যে থাকি। আচ্ছা, রামনগরে থাকবার সময় আমাদের বাড়ির কথা আপনার মনে পড়ে না? পড়ে। কার কার কথা মনে পড়ে? কাকাবাবুর কথা, কাকিমার কথা, বীরেনের কথা, নৃপেনের কথা, বুড়ো ঝিটার কথা, কুকুরটার কথা, বিড়ালটার কথা। মঞ্জু মুখে আঁচল দিয়া ছেলে মানুষের মতো খুশিতে খিলখিল করিয়া হাসিয়া উঠিল। হুহ, মোক্তারি আপনি করতে পারবেন বটে নিধুদা, কথার ঝুড়ি সাজিয়ে ফেললেন যে। এদের সকলের কথা মনে পড়ে না? যা পড়ে তাই বলেছি। ভালোই তো, আমি কি বলেছি আপনি তা না বলেছেন? আমি আর কে যে আমার কথা মনে পড়বে? তা পড়লেই বা কি? আপনি মনে বাধা দিয়ে বড্ড কথা বলেন, কিন্তু সত্যি বলছি নিধুদা, কেন ওরকম করেন? আমার মন তো পাথরে তৈরি নয়। মঞ্জু এইমাত্র হাসিবার সময় যে আঁচল মুখে দিয়াছিল, তাহাই তুলিয়া চোখে দিল। নিধু দেখিল সত্যই তাহার চোখ জলে ভরিয়া আসিতেছে। সেকেন্ড ক্লাসে পড়ে, শিক্ষিতা মেয়ে, অথচ কি ছেলে মানুষ মেয়ে মঞ্জু! আর কি অদ্ভুত লীলাময়ী! হাসি অশ্রু একই সময়ে মুখে চোখে বিরাজমান। নিধু হাসিয়া বলিল, আচ্ছা সত্যি মঞ্জু, তুমি ভাবলে সব সত্যি? আর সকলের কথা মনে পড়েছে আর তোমার কথাই মনে পড়ল না, এ তুমি বিশ্বাস করো? দেখুন, মন যা বলে মাঝে মাঝে মানুষের কাছ থেকে তার জন্য উৎসাহ পাওয়া চাই, তবেই মন খুশি হয়ে ওঠে। মুখে শোনা এই জন্য বড় দরকার। বলুন এবার। না, যা বলেছি তার বেশি আর কিচ্ছু শুনতে পারবেন আমার কাছে মঞ্জু। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা দুই বাড়ি, আজ পঞ্চম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।